হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস, তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী। এই অধ্যায়টা আমরা টেক্সট খুঁটিয়ে পড়ছিলাম। এইখান থেকে শর্ট প্রশ্ন আমরা করব, পরবর্তীকালে আমরা প্রশ্নোত্তর এমসিকিউ আকারে পড়বো। ঠিক আছে, তো এখন দেখে নাও এই যে চ্যাপ্টারটা 3 নম্বর চ্যাপ্টার। আমরা প্রথম দুটো চ্যাপ্টার অলরেডি শেষ করে দিয়ে ফেলেছি, আমরা তৃতীয় অধ্যায়ে আছি। সুতরাং তোমাদের পরীক্ষা নিশ্চয়ই তোমরা জানো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে কিন্তু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। 8 সেপ্টেম্বর থেকে পরীক্ষা তোমাদের শুরু হবে। ঠিক আছে, তো এই এখন তোমাদের কিন্তু প্রস্তুতির তুঙ্গে রাখতে হবে। শর্ট প্রশ্ন একদম 40-এ 40 পেতে হবে, একেবারে মানে ফাইনাল প্রস্তুতি। পরীক্ষা কিন্তু বাইরে স্কুলে গিয়ে হবে, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা হবে, প্রশ্ন করবে বোর্ড। তোমাদের স্কুলের পরীক্ষাকে অন্য স্কুলে গিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সুতরাং প্রিপারেশান জোরদার নাও, বইটাকে খুঁটিয়ে পড়ো। যদি তোমরা বই কিনতে বইটাকে খুঁটিয়ে পড়ো। অবশ্য আমি টেক্সট বই থেকে তোমাদের করাচ্ছি, সেটাও তোমরা ফলো করো। ঠিক আছে, তো দেখো যে তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী, ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস ক্লাস। তো চলো দেখে নিই। আমরা তৃতীয় অধ্যায় থেকে আমরা পড়েছিলাম বিজয়নগরের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো সম্পর্কে পড়েছিলাম। এবার আমরা আসি বিজয়নগরের সাম্রাজ্যের শাসন ব্যবস্থা। দেখো আমি এই যেগুলো হাইলাইট দিয়ে রেখেছি মার্কার পেন দিয়ে, অর্থাৎ হাইলাইটার দিয়ে যে মার্ক করে রেখেছি, এগুলোই শর্ট প্রশ্ন। এগুলো তোমরা একটু খাতায় নোট করে নাও, ভিডিওটা পজ করো, পজ করে খাতায় নোট করে নাও। আমি বারবার বলছি ভিডিওটা পজ করো, পজ করে খাতায় নোট করে নাও, এগুলো তুলে নাও। অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে। ঠিক আছে, তো দেখো আমি সব পড়বো না, শুধু আমি হাইলাইটারগুলো পড়বো। ঠিক আছে, যেগুলো আমি হাইলাইট করি সেগুলো পড়বো। দেখো বলছে তেলেগু ভাষায়, এই যে বিজয়নগরের সাম্রাজ্যের শাসন ব্যবস্থা, বলছে তেলেগু ভাষায় রচিত কৃষ্ণদেব রায়ের আমুক্ত মাল্যদা গ্রন্থ। তাহলে এখান থেকে প্রশ্ন পড়বে যে আমুক্ত মাল্যদা গ্রন্থটির লেখককে? কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলেগু ভাষায় লেখা। ঠিক আছে, এবার এখানে আর কিছু দরকার নেই। এবার আসছি দেখো মন্ত্রিসভা। বিজয়নগরের এই যে শাসন ব্যবস্থার মন্ত্রিসভা, শাসন কার্যে রাজাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা ছিল। তাহলে বিজয়নগরের শাসন কার্যে রাজাকে সাহায্য করার জন্য মন্ত্রিসভা ছিল। মন্ত্রীগণ রাজা কর্তৃক নিযুক্ত ও পদচ্যুত হতেন। তাহলে মন্ত্রীগণ কী হতো? রাজা কর্তৃক, কিন্তু রাজা কিন্তু মন্ত্রীদের নিযুক্ত করতেন এবং পদচ্যুতও করতে পারতেন। এবার দেখো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 শ্রেণী থেকে মন্ত্রী নিযুক্ত করা হতো। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন সমাজের মানুষদের থেকে মন্ত্রী নিয়োগ করা হতো না, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের দেওয়া হতো, আর যে কোনো একটা থাকবে, শূদ্র থাকবে। ঠিক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই শূদ্রটা অপশানে থাকবে। বোঝা গেল কি বলছি? তার মানে যে কোন শ্রেণী থেকে মন্ত্রী নিযুক্ত হতো না, তাহলে শূদ্রতে হতো না, তাহলে মন্ত্রী নিয়োগ হতো কোথা থেকে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের থেকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তবে এই ব্যাপারে ব্রাহ্মণরা প্রাধান্য হবে, তবে সবথেকে বেশি গুরুত্ব কোথায় দিত? ব্রাহ্মণদের দেওয়া হতো মন্ত্রীদের ক্ষেত্রে। ঠিক আছে, এবার প্রধানমন্ত্রীকে বলা হতো মহাপ্রধান। তাহলে এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, যে বিজয়নগরের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো? মহাপ্রধান। ঠিক আছে, এবার দেখো মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা ছিল 6 থেকে 8। মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা ছিল কিন্তু 6 থেকে 8 জন মাত্র। প্রাদেশিক শাসনকর্তাদের মহাপ্রধান নিয়ন্ত্রণ করতেন। তাহলে প্রাদেশিক শাসনকর্তাদের কে নিয়ন্ত্রণ করতেন? না, মহাপ্রধান নিয়ন্ত্রণ করতেন। এবার মহাপ্রধান ছাড়া কোষাধ্যক্ষ, রাজকোষের রক্ষী, বাণিজ্যের উদ্যোগে হিসাব রক্ষককে বলা হতো কর্ণম। এটা মনে রাখবে প্রাক রাজা। দেখো যে বিজয়নগরের শাসন ব্যবস্থায় কর্ণম কারা ছিলেন? হিসাব রক্ষক। ঠিক আছে, এবং প্রহরী কারা ছিলেন? প্রহরীতে একটা নাম ছিল কাভালু। দেখো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কর্ণম বিজয়নগরের শাসন ব্যবস্থা কাদের বলা হতো? হিসাব রক্ষককে বলা হতো। কাভালু কাদের বলা হতো? কাভালু কিন্তু বলা হতো প্রহরীদের। তাহলে এই পার্টটা তোমরা অবশ্যই একটু নোট করে নাও। আমি কিন্তু ভিডিওটা অনেকক্ষণ ধরে তোমাদের সামনে রেখে দিয়েছি, একটু পজ করে এইগুলোকে লিখে নাও। ঠিক আছে, এইগুলোকে লিখে নাও অবশ্যই। এগুলো কিন্তু আমি আর প্রশ্ন আকারে দিচ্ছি না, তবে পরবর্তীকালে আমি প্রশ্ন আকারে নিয়ে আসবো। তো এই যেগুলো আমি এগুলো করাচ্ছি, এগুলোকে কিন্তু তোমরা অবশ্যই একটু ভিডিওটা পজ করো, পজ করে খাতায় তুলে নাও। বারবার বলছি কিন্তু। আর আরেকটা কথা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানটা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, চলো এবার কন্টিনিউ করি ভিডিওটা। এবার দেখো প্রাদেশিক শাসনে আমরা চলে আসছি। প্রাদেশিক শাসন বলছে, দেখো শাসন কার্য, আমি কিন্তু বলেছি শুধু আমি হাইলাইটগুলো যেগুলো সেগুলো পড়বো। ঠিক আছে, শাসন কার্যের সুবিধার জন্য বিজয়নগরের রাজ্যটি 6টি মণ্ডলম বা প্রদেশে বিভক্ত ছিল। তাহলে এখানে প্রশ্ন আসবে বিজয়নগর রাজ্যটি কটি মণ্ডলম বা প্রদেশে বিভক্ত ছিল? 6টি। প্রদেশগুলির রাজধানীকে বলা হতো উক্কাবাড়ি বা কাবাড়ি। তাহলে বিজয়নগরের প্রদেশগুলির রাজধানীকে কি বলা হতো? উক্কাবাড়ি বা কাবাড়ি। প্রাদেশিক শাসনকর্তাদের নায়ক
নায়ক বা নায়ক বলা হতো। তাহলে বিজয়নগরে প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো? নায়ক বা নায়ক। তাদের এলাকাকে বলা হতো নায়কত্বম। তাহলে প্রাদেশিক শাসনকর্তা নায়কদের এলাকায় কি বলা হতো? নায়কত্বম। এবার আসে স্থানীয় শাসন ব্যবস্থা। দেখো, বিজয়নগর রাজ্যে স্থানীয় শাসন ব্যবস্থা ছিল গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বিজয়নগর রাজ্যের প্রদেশগুলি নাড়ু বা জেলায় বিভক্ত। নাড়ু বা জেলা মানে বিজয়নগর রাজ্যের রাজ্যগুলি কি বলা হতো? নাড়ু। জেলাগুলিকে বলা হতো, জেলাগুলি আবার স্থল বা মহকুমায় বিভক্ত হতো। তাহলে বিজয়নগর রাজ্যের প্রদেশগুলি জেলায় বিভক্ত ছিল, জেলাগুলি আবার স্থল বা মহকুমায় বিভক্ত ছিল, স্থলগুলি আবার গ্রামে বিভক্ত ছিল। তাহলে গ্রাম ছিল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর। তাহলে এখানটা একটা প্রশ্ন দেখো যে বিজয়নগরের শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটা ছিল? গ্রাম, ঠিক আছে। এবার দেখো, মহানায়কাচার্য নামে এক শ্রেণীর কর্মচারী ছিল যারা কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে গ্রামীণ প্রশাসনের সমন্বয় রক্ষা করত। তাহলে কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে গ্রামীণ প্রশাসনের, কেন্দ্রীয় প্রশাসন ভালো করে বোঝো, কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে গ্রামীণ মানে কেন্দ্রে একটা প্রশাসন থাকতো, গ্রামে একটা প্রশাসন থাকতো। তার কেন্দ্র আর গ্রামের প্রশাসনের সঙ্গে সমন্বয় অর্থাৎ সংযোগ রক্ষা করতো কে? না এই যে মহানায়কাচার্য নামে এক শ্রেণীর কর্মচারী। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো, গ্রামীণ প্রশাসনের দায়িত্বে ছিল সেনাতোঙা হিসাবরক্ষক, তলরা পরিদর্শক। তাহলে এই যে গ্রামীণ শাসন ব্যবস্থার দায়িত্বের মধ্যে সেনাতোঙা একে বলা হয় হিসাবরক্ষক, আর তলরা এদেরকে বলা হয় কিন্তু পরিদর্শক, ঠিক আছে। গ্রাম প্রধানের উপাধি কি ছিল? না আয়েগার। গ্রাম প্রধানের উপাধি কিন্তু ছিল আয়েগার। স্টুডেন্টস, এগুলো বারবার বলছি, এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এগুলোকে খাতায় অবশ্যই তোমরা নোট করে নাও। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য কিন্তু হতে চলেছে এটি, ঠিক আছে। এবার দেখো বলছি রাজস্ব। বিজয়নগরের সরকারি আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন শস্যের 1/6 অংশ এবং দূরবর্তী অঞ্চলে 1/2 অংশ রাজস্ব আদায় করত। এবার শেষ দেখো, যেটা সামরিক ব্যবস্থা, সামন্ত সেনা ছাড়াও রাজার কণ্ডচর নামক নিজস্ব সেনাবাহিনী ছিল। তাহলে রাজার নিজস্ব যে সেনাবাহিনী, সেই রাজার নিজস্ব সেনাবাহিনীর নাম কি? কণ্ডচর। রাজার নিজস্ব সেনাবাহিনীর নাম, এটা আমি একটু, সামন্ত সেনা ছাড়াও রাজার নিজস্ব সেনাবাহিনীর নাম কিন্তু ছিল কণ্ডচর। বুঝতে পারছো? তাহলে সামন্ত সেনা ছাড়া কণ্ডচর নামক নিজস্ব সেনাবাহিনী ছিল। এর প্রধান সেনাপতিকে বলা হতো দণ্ডনায়ক বা দণ্ডনায়ক। তাহলে এই যে কণ্ডচর সেনাবাহিনীর প্রধান সেনাপতিকে কি বলা হতো? না প্রধান সেনাপতিকে বলা হতো কিন্তু দণ্ডনায়ক বা দণ্ডনায়ক। তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম, এরপরে বিচার ব্যবস্থা সম্পর্কে পড়বো, ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই যারা চ্যানেলে প্রথম আছো, ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আমি বারবার বলছি, এই যে হাইলাইটে করা যে প্রশ্ন যেগুলো আমি করি দাগ দিয়ে রেখেছি, এগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলোকে ভিডিওটা পজ করে খাতায় তোমরা নোট করে রেখে দাও। তোমাদের কিন্তু এমসিকিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের কিন্তু 40-40 পেতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে। এখান থেকেও এটাও তোমরা একটু পজ করে লিখে নাও, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই যারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর আমি কিন্তু রেগুলার ক্লাস করাচ্ছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।